মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমরা আরও একটি নতুন বছরে আগামীকালকে পা দেব। আজকে 2023-এর একদম শেষের দিন 31শে ডিসেম্বর। আমরা সবাই প্রত্যাশা করছি নতুন বছর সবার ভালো যাক এবং সমস্ত নেতিবাচক দিককে আমরা দূরে সরিয়ে আমরা নতুনকে বরণ করে নেব সকলে মিলে নতুনভাবে। সমস্ত পুরাতন যত আবর্জনাকে দূরে ঠেলে নতুনকে আমরা বরণ করব সুন্দরভাবে। আলাপনে স্বাগত, সঙ্গে রয়েছি আমি মণিদীপা। কথিত আছে যে পৌরাণিক শাস্ত্রমতে আমাদের মাঝে বিশিষ্ট জ্যোতির্বিদ ছিলেন খনা। খনার বচন কথাই আছে, ঘরে ঘরে প্রচলিত। তো আজকে সেই রকমই আমরা একজন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের মাঝে রয়েছে এই রাজ্যের বিশিষ্ট জ্যোতির্বিদ, প্রতিষ্ঠার্থী অধ্যাপিকা ডক্টর পান্না সাহা, কলেজ অফ অ্যাস্ট্রোলজি, শ্রীমতী পান্না সাহা। আপনাকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা নতুন বছরের। নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও এবং সমস্ত দর্শকবৃন্দকে আমার নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং আনন্দময় বছর উদযাপন করার শুভেচ্ছা রইল। আগাম শুভেচ্ছা সকলের জন্য আমাদের দুজনের তরফ থেকে। এবং অবশ্যই আপনারা অধীর আগ্রহে রয়েছেন, যেহেতু শুনলেনই আজকে আলাপনে বিশেষ অতিথি আমাদের মাঝে রয়েছেন জ্যোতির্বিদ। তো সবার সবচেয়ে বড় কথা, সবার এখন মনে হচ্ছে যে অনেক প্রশ্ন হচ্ছে যে আমি যদি কাছে পেতাম। আজকে কিন্তু দেখুন আপনারা ক্যামেরার একদম ওপারে রয়েছেন, কিন্তু আমি খুব কাছে রয়েছি। তো অনেক কিছু আমি কিন্তু জেনেও নেব আপনাদের গোপনে। তো আপনাদের জন্য অনেক কথা থাকবে, অনেক কিছু থাকবে, জেনে নিন। আমরা এক এক করে একটু একটু করে জানবো। প্রথমে জানতে চাইবো, আপনার এই লাইনটা বেছে নিয়েছেন কবে? এটা আসলে আমি বলবো নেশাটা পেশায় পরিণত হয়েছে। আমি যে ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করি, ওখান থেকে কেউই জ্যোতিষ নিয়ে চর্চা করে না। কিন্তু হয়তো বা পূর্বজন্ম ফল হতে পারে, যে কারণে ছোটবেলা থেকেই সাবজেক্টটার প্রতি আমার খুব আগ্রহ ছিল। আমি টিফিনের টাকা জমিয়ে জমিয়ে লুকিয়ে লুকিয়ে বই কিনে পড়তাম। পরবর্তী সময় আমি বাংলা এমএ, কিন্তু আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে, আমার আর জব হয়নি, গভর্নমেন্ট জব হয়নি। তখন আমার বিয়ের পরে আমার হাজবেন্ড দেখলো যে আমার যা যা প্রেডিকশন আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে করেছি, সবাই হাত হাত টেনে টেনে দেখে ওইগুলি সব মিলে যাচ্ছে। এবং যখনই যে আমার সঙ্গে দেখা করছে বলছে, এই পান্না তুই যেটা বলেছিলি ওটাই হয়ে গেছে। তো আমার হাজবেন্ড ভাবলো যে ওর যখন এটাতে ইন্টারেস্ট আছে তাহলে ওকে শেখাবো। অনুপ্রেরণা তাহলে দাদাই? না, অনুপ্রেরণা আমি, কিন্তু আমাকে সমর্থন করেছে। যাই হোক, সেটাই তো বিয়ের পরে একটা মেয়ের জন্য কিন্তু সেটাই অনেকটা ব্যাপার। তারপর আমি এটাতে কোর্স করলাম, এটাতে পিএইচডি করেছি এবং এখন আমি শেখাই। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান রয়েছে? আনাচে কোনাচে আমার স্টুডেন্ট রয়েছে, যারা চাকরিও করছে, হাউস ওয়াইফও আছে, বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, কলেজ পড়ুয়া স্টুডেন্টও আছে। যারা এই বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ অনুভব করে তারা অ্যাটলিস্ট কলেজ অফ অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করে। ত্রিপুরা রাজ্যে কলেজ অফ অ্যাস্ট্রোলজি এমন একটা স্থান অলরেডি তৈরি করে নিয়েছে। আচ্ছা, এবং আপনাদের সবারই জানা রয়েছে, তবু আমি বলছি যে একমাত্র ত্রিপুরায় মহিলা জ্যোতির্বিদ যিনি বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। মাসে একবার উনি বিভিন্ন টিভি চ্যানেলে বসেন, আপনারা নিশ্চয়ই দেখে থাকেন। তো আজকে আমাদের সৌভাগ্য হলো আমাদের আলাপনে আপনাকে পাওয়া। তো জেনে নেব যে আমরা ভালো থাকবো তো আগামী বছর, কি বলেন? ভালো থাকাটা তো যার যার ব্যক্তিগত রাশিফলের উপর ডিপেন্ড করে। তো আমরা যখন বাৎসরিক রাশিফল বিচার করি তখন আমরা মূলত 3টা প্ল্যানেটের উপর, 4টা প্ল্যানেটের উপর কনসেন্ট্রেট করি। এক হচ্ছে শনি, কারণ উনি স্লো মুভিং প্ল্যানেট এবং উনি একটা রাশিতে 2.5 বছর থাকেন। তারপর যে প্ল্যানেটটাকে আমরা টার্গেট করি সেটা হচ্ছে বৃহস্পতি, এবং বাকি দুটো প্ল্যানেট যেটাকে আমরা গাণিতিক বিন্দুও বলে থাকি, চন্দ্রের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে যে দুই জায়গায় দুটো ছেদ বিন্দু তৈরি করে তাকে রাহু এবং কেতু বলে, অনেকে ছায়াগ্রহও বলে।
তো ওই রাহু এবং কেতুকে আমরা কাউন্টে নেই। এই 4টা প্ল্যানেটের গোচরের উপর আমরা ডিপেন্ড করে আমরা রাশিফল বলে থাকি 12টা রাশি। তো 12টা রাশি তো 12 ধরনের ক্যারেক্টার থাকে, 12 ধরনের পদার্থের অধিকারী থাকে, 12 ধরনের শক্তির অধিকারী থাকে। সেহেতু মানে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কেমন যাবে, সামগ্রিক আমি বলতে পারবো না। একদম একদম। তো 12টার জন্য 12টা রাশিফল বলতে হবে, সেটাই আমরা শোনার জন্য ভীষণভাবে আগ্রহী। তারপর আবার প্রত্যেকটা রাশিতে 3টা করে নক্ষত্র আছে, প্রত্যেকের আলাদা আলাদা রাশিফল। তবে এই ক্ষুদ্র পরিসরে তো সবগুলো বলা যাবে না, একদম না। ইন জেনারেল আমি 12টা রাশিফল এবছরে বলে দিতে পারবো। আর প্রথমটাই কিন্তু আমার, তো আমি ভীষণভাবে অপেক্ষা করছি। কিন্তু মেষ রাশি শুনে নিন, আপনারা শুনে নিন, জেনে নিন এবং নোট করে ফেলুন কার কিরকম যাবে। আমরা শুনবো প্রত্যেকটা রাশিফল। মেষ রাশি, মেষ রাশির এবারের বছর বেশ ভালো চলছে মোটামুটি বলা যেতে পারে। গত বছরের তুলনায় এবছর অনেকটাই শুভ, যদিও প্রেশার আছে, মনের মধ্যে অনেক চাপ আছে, কিন্তু তারপরেও আমি বলবো শুভ। আমাদের যে বৃহস্পতি প্ল্যানেটটা ওটা মে মাসের 1 তারিখ ট্রানজিট করবে মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে। তখন মেষ রাশি জাতকদের পরিবারে কোনো বিশেষ অনুষ্ঠান হতে পারে, যার মাধ্যমে ফ্যামিলি মেম্বার্স বাড়তে পারে এবং তার যে এতদিন রোজগার করছেন ভালো কিন্তু সঞ্চয় হচ্ছে না, সেই সঞ্চয়ের জায়গাটাও অনেকটা বেড়ে আসবে। ফ্যামিলিতে একটা বন্ডিংসের অভাব ছিল গত কয়েক বছর, ওই বন্ডিংসটাও অনেকটা বাড়বে। তারপর ওদের পড়াশোনার ক্ষেত্রে যে চাপ আছে সেই চাপের ক্ষেত্রেও অনেকটা রিল্যাক্সেশন ফিল করবে। মেষ রাশি জাতকরা পরবর্তী সময় আমরা যেটা দেখছি, মেষ রাশি জাতকরা কিন্তু ছোটখাটো রোগ শোকে বেশ ভুগছেন। গত কয়েক বছর ধরে কিছু ক্রনিক ডিজিজ আপনাদের ভোগাচ্ছে, সেই ক্রনিক ডিজিজগুলি থেকেও অনেকটা নিজেকে মুক্ত করতে পারবেন এবং একাদশে যে শনির অবস্থান আছে সেটা আপনাকে বিশেষ প্রাপ্তিতে সহায়তা করবে। তবে আমি বলবো যে মে মাসের থেকে আপনার সময়টা আরও অনেকটা বেশি ভালো হবে এবং আপনি তখন থেকে আপনার যে রিস্কি যে কাজগুলি আছে, যেমন শেয়ার মার্কেট বা বিভিন্ন ধরনের ব্যবসার নতুন প্রারম্ভ, ওই জিনিসগুলি আপনি করতে পারেন। যারা বিবাহযোগ্য আছেন তারা মে মাসের পরে বিয়ের বিশেষ যোগাযোগ পাবেন। যাদের বিভিন্ন রিলেশনশিপে যারা জড়িয়ে গেছেন তারাও মে মাসের পর থেকে তাদের এই সমস্যাগুলো থেকে, যে বিষয়গুলি নিয়ে আপনার গত কয়েক বছর ধরে ঝগড়াঝাটি বা বিভিন্ন ব্রেকআপ চলে এসেছে, ওই জায়গাগুলি থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। সুতরাং মেষ রাশি জাতকদের আমি বলবো সামনের বছর অনেকটাই গত কয়েক বছরের তুলনায় অনেকটাই ভালো যাবে। তবে মে মাসের পরে ওদের সমস্যাগুলো অনেকটা গুছিয়ে ওরা আরও বেশি ভালো সময় কাটাতে পারবেন। মেষ রাশি জাতকরা যদি চান তাহলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং কোনো বটবৃক্ষের নিচে লস্যি, মধু, তিল, দুধ এবং চাল অর্পণ করতে পারেন এবং কৃষ্ণের 108টা নাম প্রতিদিন আপনারা পাঠ করতে পারেন। এতে আপনাদের সুফল লাভ হবে। ভালো লাগলো, আমার ভালোই যাবে মনে হচ্ছে। ঠিক আছে, শুনবো আমরা এক এক করে পরবর্তী রাশিগুলো। তারপর আসছি আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির যখন আমরা বাৎসরিক রাশিফলটা দেখব তখন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বৃষ রাশির ঠিক সপ্তমে বসে আছে শুক্র এবং বুধ। শুক্র এবং বুধ যেটা নির্দেশ করছে যে বৃষ রাশির জীবনে নতুন কোনো ঘটনা, নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো সম্পর্কের সূচনা হবে এবং এই ব্যাপারটা নিয়ে বৃষ রাশির জাতকরা অনেকটাই মানে খুব আহ্লাদিত আছেন, কিন্তু এটাকে সলিউশন করতে পারছেন না। বর্তমান সময়ে বৃষ রাশি জাতকরা প্রচুর ব্যয়ের সম্মুখীন হচ্ছেন, ইনকাম যা আসছে তার থেকে ব্যয়টা বেশি হচ্ছে, সঞ্চয় হচ্ছে না। তবে আপনাদের দশমে শনি সক্ষেত্রস্থ থাকায় আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়ে যাচ্ছে। শনি 2025 পর্যন্ত এই জায়গায়ই থাকবে, যদিও মাঝখানে 30শে সেপ্টেম্বর থেকে রেট্রোগ্রেড হবে, আবার এটা ডাইরেক্ট হয়ে যাবে। তখন বৃষরাশি জাতকরা আরও উচ্চ পদ লাভের সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে ক্যালকুলেটিভ জীবনযাপন করার একটা প্রবণতা আছে এবং আপনারা খুবই শৌখিন লোক,
সেহেতু আপনাদের জীবনে এবছর বিশেষ বিশেষ কিছু অ্যাসেট বা কোনো ধরনের সম্পত্তি ক্রয় করার যোগও রয়ে গেছে, এবং আপনারা সন্তানজনিত ব্যাপারে কিছুটা পীড়িত হতে পারেন, কিন্তু মে মাসের পর থেকে সেই সমস্যাটুকুও আপনারা কাটিয়ে উঠতে পারবেন। বিবাহিত জীবনের যে ধরনের সমস্যা আপনারা গত কয়েক বছর ধরে ভোগ করছিলেন, এটা এপ্রিল মাসের পর থেকে অনেকটাই গুছিয়ে আসবে। আপনারা যদি চান তাহলে 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং খাবার খাওয়ার পর এলাচ সেবন করতে পারেন। শুক্রবার দিন ঘিয়ের প্রদীপে কর্পূর এবং 5টি লং 5টি এলাচি দিয়ে ধূপ জ্বালিয়ে সম্পূর্ণ ঘরে দেখাবেন, এটা আপনাদের গুড লাক বাড়াবে। একদম, সবার নিশ্চয়ই খুব ভালো লাগছে, এবং যারা এখনো খাতা কলম নেননি তাদের বলছি নিয়ে নিন, কারণ একসঙ্গে দুটোই কিন্তু বলছেন আপনি যে কি করা উচিত, সঙ্গে ছোটখাটোটুকুও বলে দিচ্ছি যাতে ওরা এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। সেটাই বলছি। আর আপনারা যদি চান আরো বেশি করে কাছ থেকে জানবেন, সে তো আমি বলেই দেব পরে, ঠিকানা ফোন নাম্বার। তারপর আসছি মিথুন রাশি। মিথুন রাশি প্রারম্ভিকটা রোগ শোকে গেলেও মিথুন রাশির কিন্তু এবার ধনবর্ষা হবে। এবার বৃহস্পতি আছেন একাদশে, এবং মিথুন রাশির জাতকরা এবার মানে এই বছর আপনাদের বিশেষ কোনো ইচ্ছা, কোনো ধরনের অ্যাসেট হওয়া বা গাড়ি হওয়া বা বাহন হওয়ার বিশেষ ইচ্ছা আপনাদের হয়তোবা পূর্ণ হয়েছে। তবে এখানেই আপনাদের শেষ নয়, এই বছর আরও ইনকাম বৃদ্ধি পাবে, কোনো দীর্ঘস্থায়ী বন্ধুত্ব লাভ হবে, বা কোনো ধরনের ক্রাশ যে আছে আপনার, দীর্ঘদিন ধরে ওকে পছন্দ করছেন, হয়তোবা ওর সান্নিধ্য পাচ্ছেন না, সেই ক্রাশের দেখা পাবেন। এবং মিথুন রাশির জাতকরা কিন্তু এই বছর যথেষ্ট ধর্মীয় জীবন যাপন করবেন। ভাগ্যোন্নতি আপনার সঙ্গে আছে, কারণ ভাগ্যপতি শনি ভাগ্যস্থানেই সহাবস্থান করছেন, সক্ষেত্রস্থ আছেন, সেহেতু ভাগ্যের সাপোর্ট আপনি সম্পূর্ণ পাবেন। কর্মক্ষেত্র আপনার জয় জয়কার হবে। তবে আপনাদের পাচন যন্ত্র সম্বন্ধীয় এবং যৌন এবং নার্ভ সম্বন্ধীয় রোগে ভোগার সম্ভাবনা আছে, এই ব্যাপারে আপনাকে একটু সচেতন থাকতে হবে। শরীর স্বাস্থ্য ছাড়া মিথুন রাশির আর কোনো ধরনের সমস্যা আছে বলে আমার মনে হয় না। যদি মিথুন রাশির ব্যক্তিরা চান তাহলে 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বটবৃক্ষের নিচে সর্ষের তেল, মুসুর ডাল ও তামার টুকরো দান করতে পারেন, এবং বাচ্চাদের চকলেট বিতরণ করবেন, এটা আপনাকে গুড লাক দেবে। বুধবার দিন করলে বেশি গুড লাক পাবেন। বাহ, ভালো, নিরুপায়টাও ভীষণ ভালো। তারপর শুনে নেব কর্কট রাশি। এই বছর আপনার আয় এবং ব্যয় সমানুপাতিক থাকবে। আপনি যা আয় করবেন তার থেকে ব্যয় বেশিও হবে না, কমও হবে না। মে মাসের পর থেকে কিছুটা উন্নতি আসবে, এবং আপনার কর্মক্ষেত্রে বিশেষ সম্মান প্রাপ্তি বা উঁচু পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি একাধিক চিন্তাভাবনা বা ইনডিসিশন প্রবলেমে ভুগছেন, কিন্তু এই জায়গাগুলি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার লাক সাপোর্ট এই মুহূর্তে বিশেষ নেই, আপনার ঢাইয়া চলছে, যেহেতু আপনার রাশির অষ্টমে শনি আছে, সেহেতু অনেক বাধা বিঘ্ন আপনাকে বেরোতে হবে। আপনার কোনো ধরনের অসুস্থতা বা হঠাৎ কোনো ধরনের অসুস্থতার যোগ রয়েছে, এবং যে কাজেই যাচ্ছেন আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, আপনার মনের ইচ্ছাগুলি ঠিকমতো পূর্ণ হচ্ছে না। এর জন্য আপনাকে মে মাসের অপেক্ষা করতে হবে, যখন বৃহস্পতি, আপনার নবমপতি বৃহস্পতি একাদশে গোচর পরিবর্তন করবে, তখন আপনার ইচ্ছেগুলো মানে ফুলফিল হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কাস্টমার বৃদ্ধি পাবে, এবং আপনি আপনার মনোমতো কোনো সঙ্গ পেয়ে বা আপনার কোনো পার্টনারের সঙ্গে সঙ্গ নিয়ে আপনি আপনার ব্যবসাকে আরও ফ্লারিশ করতে পারবেন। এবং যারা এই ধরনের নানা ধরনের সমস্যায় ভুগছেন এবং মানসিক তৃপ্তি পাচ্ছেন না কোনো ব্যাপারেই, কর্কট রাশির জাতকরা তারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বিকলাঙ্গদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারেন, এবং অমাবস্যা তিথিতে কোনো কাউকে জল বা কোল্ড ড্রিঙ্কস দান করতে পারেন, এটা আপনাকে গুড লাক দেবে। অমাবস্যা তিথিতে। সিংহ রাশি, প্রারম্ভিক মিশ্র ফল পাবেন। আপনাদের বিবাহিত জীবনে অনেক ঝড় যাচ্ছে, হয়তোবা আপনার পার্টনার অসুস্থ আছে, বা বিবাহিত জীবনে কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন আপনাকে ভোগাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা হচ্ছে, কিন্তু সেই অনুপাতে আপনার সঞ্চয় হচ্ছে না।
আপনি খুব ধার্মিক জীবনযাপন করছেন, অন্যদের কথা শুনছেন কিন্তু নিজের সিদ্ধান্তে চলছেন, এবং আপনার মধ্যে আপনার চরিত্রের বা লাইফস্টাইলের মধ্যে অনেকটাই আপনি সংযম এনেছেন, কিন্তু তারপরেও আপনাদের ভাগ্যবৃদ্ধি হচ্ছে না। তবে আগস্ট থেকে অক্টোবর আপনার জন্য বিশেষ শুভ। এই সময় আপনি ফাটকা কিছু পেয়ে যেতে পারেন এবং ভাগ্যের সুফলটা অনেকটা বেশি পাবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সমস্যা দেখা দেবে, ওদের সঙ্গে কিছু রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হবে, যার জন্য আপনি অনেকটাই মনক্ষুণ্ণ থাকবেন, এবং এটার থেকে বেরিয়ে আসতে আপনাকে মে মাসের অপেক্ষা করতে হবে। তবে আগস্ট থেকে অক্টোবর মাস আপনার জন্য বিশেষ শুভ। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রমোশনাল পরীক্ষাতে বিশেষ সাফল্য অর্জন করবেন। আপনার যেই ধরনের সমস্যা আছে এবং আপনার সন্তানজনিত ব্যাপারেও আপনার লাভ সাপোর্ট করবে। সন্তানরা এবছর বিশেষ কোনো কৃতিত্বের অধিকারী হবেন। আপনি যদি আপনার এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনি জটিল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন, প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন এবং একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যাদের কন্যা রাশি, তারা প্রারম্ভিক এপ্রিল পর্যন্ত বিবাহিত সম্পর্ক নিয়ে বিশেষ ভুগবেন। আপনার পার্টনার ডমিনেটিং নেচারের হয়ে যাবে। আপনার ঘরে একটা অগোছালো পরিবেশ তৈরি হবে, যার মধ্যে আপনার যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনা খুব বেশি মনোযোগ দিতে পারছেন না, এবং বিবাহিত জীবনেও একটা অগোছালো পরিবেশ তৈরি হবে। বাইরের লোকদের জন্য আপনার সাংসারিক অশান্তি তৈরি হবে, এবং পার্টনার আপনার থেকে অন্য মানুষের কথায় চলে আপনার উপর ডমিনেট করবে। ব্যবসা ক্ষেত্রে অর্থ উপার্জন হবে ঠিকই, কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছেন না। মে মাসের পর থেকে আপনি দূরযাত্রা করবেন, কারণ এর আগে কোনো ধরনের দূরযাত্রা আপনার জন্য হানিকারক হবে, এবং মে মাসের পরে আপনার নতুন কোনো গুরু লাভ, উচ্চ আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন গুরু লাভ হওয়ার সম্ভাবনা আছে। আপনি নতুন বন্ধু লাভ করবেন এবং শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় বাধা বিপত্তি থেকে নিজেকে ওভারকাম করতে পারবেন মে মাসের পর। কিন্তু এখন পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য বা অন্য ধরনের কোনো সমস্যার সম্মুখীন বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তবে এই খারাপের মধ্যে যেটা আপনার এই বছর ভালো ছিল, সেটা হচ্ছে কিছু আটকে যাওয়া টাকা আপনি ফেরত পেয়েছেন। যারা কন্যা রাশির অশুভ প্রভাবে আছেন, তারা ওম গণপতে নমঃ মন্ত্র জপ করবেন এবং দুর্গা চালিসা পাঠ করবেন, এবং রুদ্রাক্ষ যদি ধারণ করতে চান তাহলে 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। আমি অপেক্ষা করছি তুলা রাশির জন্য। তুলা রাশির বর্তমানে সপ্তমে বৃহস্পতি আছে। তুলা রাশির এপ্রিল পর্যন্ত সময় অত্যন্ত শুভ, এবং তুলা রাশির পঞ্চমে শনি রয়েছে। সেই কারণে তুলা রাশিকে সবাই বলছে যে তার রাজ্যকারক গ্রহ শনি যেহেতু সক্ষেত্রস্থ আছে, তুলা রাশির বর্তমান সময়টুকু বেশ ভালো। এর মধ্যে আমরা অক্টোবর মাসে রাহু এবং কেতুর গোচর পরিবর্তনও দেখলাম, যে কারণে তুলা রাশি বর্তমান সময়টুকু তো অবশ্যই ভালো, কিন্তু মে মাসের পর থেকে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন কিন্তু ভাগ্যের সেই ফ্লারিশমেন্ট পাবে না। অনেক টাকা পয়সা আটকে যাবে এবং রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হবে। উত্তরাধিকার প্রাপ্তিতে কিছু বাধা তৈরি হবে এবং ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে একটা শত্রুতামূলক পরিবেশ তৈরি হবে। তুলা রাশির এই সাকসেসে নিজের কাছের লোকরা জেলাস ফিল করবে। উচ্চপদস্থ কর্মচারীদের সহানুভূতি পাবেন এবং আয়ের তুলনায় ব্যয় হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে চাইছেন তাদের পরিশ্রম আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্যও এই বছরটুকু আশানুরূপ হবে না। মে মাসের পর থেকে বলছি, মে মাস পর্যন্ত আপনাদের সময় ভালো আছে। যারা তুলা রাশির জাতক এই ব্যাপার নিয়ে সতর্ক থাকবেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও সতর্ক থাকবেন, বড়দের সম্মান জানাবেন এবং শরীর চর্চা করবেন। ওম শং শনিশ্চরায় নমঃ জপ করবেন রোজ 108 বার, এবং রুদ্রাক্ষ ধারণ করলে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বৃশ্চিক রাশির বর্তমানে ঢাইয়া চলছে। ঢাইয়ার কারণে বৃশ্চিক রাশির মানসিক অবসাদ। একে তো চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, তার মধ্যে আবার শনি 10ম দৃষ্টি পড়ায় বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। অযথা ঝামেলা, ঝঞ্ঝাট এবং বাজে ধরনের রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন।
টাকা পয়সা বিভিন্ন জায়গায় আটকে গেছে এবং এই কারণে মানসিক অশান্তি পাচ্ছেন, সম্পর্ক নষ্ট হচ্ছে, কিছু স্থায়ী কাস্টমার আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আপনার স্পাইনাল কর্ড জনিত সমস্যা, আর্থ্রাইটিস, এসব রোগে ভোগার সম্ভাবনা রয়েছে এবং আহার বিহারে আপনাকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। 2025 পর্যন্ত যেহেতু শনি নিজের ঘরে কুম্ভ রাশিতেই থাকবে, সেহেতু আপনার এই ঢাইয়ার প্রভাবটুকু আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। তবে মে মাসের পরে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন কিছুটা আপনার রিল্যাক্সেশন আসবে, আসলেও সম্পূর্ণ এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। সেপ্টেম্বরের পর থেকে হঠাৎ কোনো ধন প্রাপ্তির যোগ রয়েছে, বিজ্ঞান ভিত্তিক কাজে আপনি সফলতা অর্জন করবেন। যারা বৃশ্চিক রাশি জাতকরা এখন সমস্যাগ্রস্ত রয়েছেন তারা 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং ওম রাহবে নমঃ, ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রগুলো 108 বার করে জপ করবেন এবং সোমবার বা অমাবস্যা তিথিতে লাল মূলো এবং কুমড়ো দান করবেন কোনো কালী মন্দিরে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনু রাশি, এবছর আর্থিক আয় উন্নতি বাড়বে, নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, প্রমোশন হতে পারে এবং কোনো ধরনের অ্যাসেট হওয়ার সম্ভাবনা খুব প্রবল। কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পাবে এবং মনের বিশেষ কোনো ইচ্ছা এই বছর আপনার পূর্ণ হতে পারে। সেপ্টেম্বরের পর থেকে সমস্যাগুলো আরও স্লট হবে, তবে আবার অক্টোবরের পর থেকে এই সমস্যাগুলো বেড়ে আসবে। আপনার বর্তমানে যেই ধরনের সমস্যা চলছে এগুলি থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান তাহলে আপনার মাতুল সম্বন্ধীয় ব্যক্তিদের সঙ্গে সুহৃদ ভাব রাখতে হবে এবং বছরের প্রথম থেকে যে শুভ ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে তার জন্য বেশি উচ্ছ্বসিত বা আপ্লুত হলে চলবে না, নিজেকে সংযত রাখতে হবে। ব্রাহ্মণদের অন্ন বস্ত্র দান করবেন এবং শ্রীরাম রক্ষা স্তোত্র বা রাম রাম একটা কাগজে লিখবেন লাল কালি দিয়ে, প্রতিদিন 108 বার লেখার চেষ্টা করবেন এবং সেই কাগজটা বা খাতাটা আপনি ঠাকুর ঘরে রাখবেন, তাহলে ম্যাজিক রেজাল্ট পাবেন। এবং রুদ্রাক্ষ ধারণ করলে 8 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মকর রাশির জাতকরা গত কিছু বছর ধরেই 7.5 প্রকোপে আছেন, এখনো 7.5 প্রকোপ আপনাদের উপর আছে। তবে এবার যে বৃহস্পতির গোচর পরিবর্তন হবে মে মাসে, এটা আপনার জন্য শুভ। মে মাসের আগ পর্যন্ত আপনারা কোনো ধরনের অ্যাসেট বা কোনো ধরনের সম্পত্তি ক্রয় করে বা বাহন ক্রয় করে আপনারা সাকসেসফুল লাইফ লিড করেছেন, কিন্তু মানে আপনাদের উপর যে প্রেশার বা চাপ এটা থেকে এখনো মুক্ত হননি। টাকা পয়সা বা সেভিংসের জায়গাটাতেও আপনাকে হতাশ হতে হচ্ছে এবং পারিবারিক নানা ধরনের বিশৃঙ্খলতার শিকার হতে হচ্ছে, যেটা আপনার মে মাসের পর থেকে অনেকটাই স্লথ হয়ে যাবে এবং আপনি আপনার গন্তব্যস্থলগুলিতে গত কয়েক বছরে যেটা করতে পারেননি এবার সেই কাজগুলি করে দেখাতে পারবেন। আপনার ইচ্ছা অনুসারে কর্ম পরিবর্তন বা প্রমোশন হওয়ার যোগ এই বছর খুব প্রবল। আপনার কর্মক্ষেত্রে বিশেষ প্রশংসা বৃদ্ধি পাবে, আপনার সন্তানের কৃতিত্বে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন এবং যারা এই বছর বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারাও সাফল্য অর্জন করবেন। নতুন প্রণয়ের সঞ্চার হতে পারে মে মাসের পর থেকে, সেহেতু আপনার সেই ব্যাপারে যারা রিলেশনশিপ ক্রাইসিসে ভুগছেন বা ফ্রাস্ট্রেশনে ভুগছেন সেই ব্যাপারেও আমি পজিটিভ একটা বার্তা দিতে পারি। সন্তানের সাফল্য এবং নতুন সন্তান প্রাপ্তির যোগও রয়েছে। যারা ধনুরাশি জাতক আছেন তারা এবছর বৃহস্পতি এবং শনিবার, মকর রাশি জাতক যারা আছেন তারা এবছর বৃহস্পতি এবং শনিবার সুন্দরকাণ্ড, রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং শুক্রবার গরুকে খাবার দান করবেন। শনিবার তিল তেল দিয়ে স্নান করার অভ্যাস করবেন এবং 9 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কুম্ভ রাশি, গত 3 বছর ধরে যে কষ্ট পেয়ে আসছেন এবছরও কিন্তু তার থেকে আপনার রেহাই পাবেন না, তবে কিছুটা কষ্ট স্লথ হয়ে আসবে, কারণ বর্তমানে আপনার তৃতীয় বৃহস্পতি আছে।
আপনার যেই ধরনের রিলেশনশিপ ক্রাইসিস, যেটা আপনার পরিবার নিয়ে হোক বা আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী নিয়ে হোক তৈরি হয়েছিল, কিছুটা আপনি এখান থেকে ওভারকাম করতে পেরেছেন। পড়াশোনার ক্ষেত্রে আপনার শিক্ষার্থীরা এপ্রিলের পর থেকে বিশেষ সাফল্য অর্জন করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তাদেরও সাফল্য আসবে। তবে যেহেতু আপনার রাশিতে শনি অবস্থান করছে, সেহেতু আপনার ইএনটি প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি। প্রেমজ সম্পর্কে কিছুটা হতাশ থাকতে হবে। পারিবারিক হস্তক্ষেপে আপনাদের এই সম্পর্ক অনেকটাই বিঘ্নিত হবে। নতুন কর্মপ্রাপ্তি হবে, বিদেশ যাত্রার যোগ আছে। এপ্রিলের পর থেকে বাহন বা সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত নেবেন। কোনো ধরনের রিস্কে যাবেন না, এটা পরবর্তী সময় আপনার ক্ষতির কারণ হতে পারে। অধিক বিনিয়োগ বা অধিক লাভের যোগ রয়েছে। বিনিয়োগও অধিক করবেন, লাভও অধিক হবে। কিছু সঞ্চয় কম হবে, কিন্তু সঞ্চয়টা একটু কম হবে। যারা কুম্ভ রাশি আছেন তারা রোজ হনুমান চালিসা পাঠ করবেন এবং 7মুখী ও 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। খুব সুন্দরভাবে আমরা সমস্ত রাশিফলগুলি শুনছি এবং পাশাপাশি তার প্রতিকারও শুনছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। মীন রাশি, মীন রাশির সাড়ে সাথী শুরু হয়েছে। প্রচন্ড ব্যয়ের সম্মুখীন হচ্ছেন, কোনোভাবেই মানে ব্যয়টাকে কন্ট্রোল করতে পারছেন না। যাদের জন্য ভালো করতে যাচ্ছেন তারাই আপনাকে ভুল বুঝছে এবং গুপ্ত শত্রুতায় মেতে উঠছে। সেহেতু আপনাকে সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো চোট আঘাত লেগে বড় ধরনের কোনো বিপর্যয় যাতে না আসে, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। বাড়িতে এর মধ্যে কোনো ধরনের শুভ ঘটনা বা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এবং আপনার আর্থিক যে সঞ্চয় মোটামুটি ভালো আছে, কিন্তু মানসিক শান্তির অভাব রয়েছে। সামনে মে মাসে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন আপনার নেটওয়ার্ক অনেকটা বাড়বে, কিন্তু চাপও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হবেন এবং কারোর মৃত্যু শোক আপনার জন্য খুব কষ্টদায়ক একটা পরিণতি নিয়ে আসবে। এপ্রিল থেকে জুলাই শরীর স্বাস্থ্যের জন্য বিশেষ চিন্তাজনক এবং বিশেষ সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে সম্পূর্ণ শুভ আমি বলতে পারি না, তবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। উপার্জন বাড়লেও সঞ্চয়টা ঠিক হবে না। অক্টোবর ও ডিসেম্বর মাস খুব ঝুঁকিপূর্ণ হবে এবং নতুন কিছু বিনিয়োগ করার আগে 100 বার ভাববেন। যারা মীন রাশি আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রেও বাধার সম্মুখীন রয়েছে। কোনো ধরনের বিবাহজনিত ব্যাপারে আপনাদের ভুল ডিসিশন হয়ে যেতে পারে, সেই ব্যাপারে সাবধান থাকবেন। যারা মীন রাশি আছেন তারা রোজ মঙ্গলবার, প্রতি সপ্তাহে মঙ্গলবার হনুমান পূজা এবং শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করতে পারেন এবং 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। 12টা রাশিফল এখানেই শেষ হলো। একদম। এবং আমরা আশা করছি, আমি তো ভীষণভাবে উপকৃত হয়েছি, আপনারাও হয়েছেন এবং কারো মন খারাপের কোনো কারণ নেই। অনেকেই মন ভালো লেগেছে, অনেকে শুনে অনেক ভালো ভালো কথা, ক্রাশের কথা পর্যন্ত বলা হয়েছে। তো কাজেই কিন্তু যেগুলো ছোটোখাটো খারাপ বিষয় বলতে যেগুলো খারাপ সম্ভাবনা রয়েছে, সেগুলো যেহেতু প্রতিকারের উপায় আমরা পেয়ে গেছি, সেই জন্যই আমাদের চিন্তার কোনো বিষয় নেই। অবশ্যই নিশ্চয়ই আপনারা নোট করেছেন। আর নইলে আমি নাম্বারটা বলে দিই, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি যেখানে আপনারা যোগাযোগও করতে পারেন এবং যারা শিখতে ইচ্ছুক, জ্যোতির্বিদ্যা শিখতে ইচ্ছুক, সেও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বার বলছি 9774965935। আরেকটা নাম্বার হচ্ছে 9862205739। আপনারা নোট করুন, অবশ্যই যোগাযোগ করুন। তো আমরা একটুখানি চলে যাব আরেকটা বিষয়ে। জিজ্ঞাসা করে নেব যে জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষশাস্ত্র এই দুটো নিয়ে ছোট্ট করে একটুখানি যদি বলেন। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে আমাদের নভমণ্ডলে যত ধরনের গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে তাদের নিয়ে আলোচনা, আর জ্যোতিষবিদ্যা আলোচনা করে লিমিটেড কিছু গ্রহ নক্ষত্র উপগ্রহ নিয়ে। আচ্ছা, কাদের নিয়ে আলোচনা করে? সেটা হচ্ছে আমাদের পৃথিবী সাপেক্ষে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে,
ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যেই ধরনের নক্ষত্র গ্রহরা আসে তাদেরকে নিয়ে আলোচনা করে, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের নিয়েই কেন আলোচনা করে, কারণ তাদের প্রভাব পৃথিবীর প্রাণী, পৃথিবীর প্রকৃতি, পৃথিবীর সমস্ত ধরনের বিষয়ের উপর একটা এফেক্ট ফেলে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে সব গগনচারীরা পৃথিবীর উপর নিজেদের প্রভাব বিস্তার করতে পারে তারই জ্যোতিষশাস্ত্রের আলোচ্য বিষয়। আর জ্যোতির্বিদ্যার বিষয় হচ্ছে ভাস্ট, এটার কোনো শেষ নেই, আদি অন্ত নেই। যেমন আমরা এখানে জ্যোতিষবিদ্যা যখন আলোচনা করি, চন্দ্র এবং সূর্য কিন্তু কোনো ধরনের নক্ষত্র না, হ্যাঁ, তো চন্দ্র হচ্ছে উপগ্রহ এবং রবিকে কেন্দ্র করে কিন্তু পৃথিবী আবর্তন করছে। কিন্তু আমাদের জ্যোতিষবিদ্যার কি হয়, আমরা চন্দ্রকেও গ্রহ ধরছি এবং আমাদের কনসেপ্টটা একটু জ্যোতির্বিদ্যা থেকে আলাদা। আমরা যেখানে জ্যোতির্বিদ্যার মধ্যে দেখছি যে রবির চারদিকে সমস্ত গ্রহ ঘুরছে, একটা গ্যালাক্সি রবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সেখানে পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ ঘুরছে। এখানে দেখানো হয়েছে যে রবিও পৃথিবীকে ঘুরছে। এই কারণে যখনই রবি তার 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে থাকে, অর্থাৎ বৈশাখ মাসে, তখন এটা মেষ রাশিতে কল্পনা করা হয়। এমন করে প্রতি 30 ডিগ্রি অনুযায়ী 12টা রাশিতে ঘুরছে দেখানো হয়। কিন্তু রবি কি কখনো ঘুরে, সূর্য কখনো ঘুরে না। অর্থাৎ পৃথিবীর উপর সূর্যের যে এফেক্টটা আছে এটাকে কল্পনা করে আমরা এই জিনিসটা করছি। তেমনি আমরা যদি চন্দ্রকে দেখি, রবি এবং চন্দ্র যখন একে অপরের বিপরীতে থাকে তখন হয় পূর্ণিমা, আর যখন একজন একজনের উপরে থাকে তখন হয় অমাবস্যা। তো এই চন্দ্রের মুভমেন্টটা হয়, যেমন রবি 30 দিনে হয়, এবং চন্দ্রের মুভমেন্টটা হয় 2.25 দিনে। তো ওই ক্ষেত্রে চন্দ্রের মুভমেন্টের উপর বেস করে আমরা অমাবস্যা পূর্ণিমা দেখি। আর এটার প্রভাব কিভাবে পড়ে এটা আমরা জোয়ার ভাটা থেকে, আমাদের শারীরিক বিভিন্ন প্রতিক্রিয়া থেকে আমরা নিজেরাই বুঝতে পারছি। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ, যে গ্রহ বা নক্ষত্র আমাদের জীবন শৈলীর উপরে, অর্থাৎ পৃথিবীবাসী, পৃথিবীর প্রকৃতি, পৃথিবীর প্রাণীকুল সমস্ত বিষয়ের উপর প্রভাব বিস্তার করে, তারাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের আলোচ্য বিষয়। আর যারা প্রভাব বিস্তার করে না তারা আমাদের আলোচ্য বিষয় না, তারা হচ্ছে জ্যোতির্বিদ্যা আলোচ্য বিষয়। জ্যোতির্বিদ্যাটা অনেক বেশি ভাস্ট। বর্তমানে আমরা আগে তো সনাতন জ্যোতিষে যেটা দেখেছি 9টা গ্রহ নিয়ে আলোচনা করত, সেক্ষেত্রে রাহু কেতুকেও গ্রহ ধরা হতো, অথচ রাহু কেতু নামক কোনো গ্রহ কিন্তু আমরা গ্যালাক্সিতে পাই না। তাহলে রাহু কেতু কি? রাহু কেতু হচ্ছে দুটো গাণিতিক বিন্দু, যে পৃথিবীর কক্ষপথ চন্দ্রের কক্ষপথের সঙ্গে যে দু জায়গায় ছেদ বিন্দু হয়, উত্তরটা রাহু, দক্ষিণটা হচ্ছে কেতু। তো কিন্তু এই গাণিতিক বিন্দুর এফেক্টও পৃথিবীর বাসীর উপরে পড়ে। যেহেতু পড়ে সেহেতু রাহুর কেতুকেও আমরা গ্রহ হিসাবে গ্রহণ করি। এছাড়াও আমরা এই যে ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই গ্রহগুলিকেও আমরা মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমাদের উপর প্রভাব বিস্তার করে বলে ধরে নিয়েছি, এবং এফেক্ট আমরা অবশ্যই পাই। যেহেতু এগুলি স্লো মুভিং প্ল্যানেট, ওদের এফেক্ট কিন্তু অনেকটাই পায়। যেমন কেউ অনেক লোক একসঙ্গে আছে একটা জায়গায়, কিন্তু একটা লোক সবার দৃষ্টি আকর্ষণ করে, সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যায়। কেন হয়? ওনার মধ্যে হয়তো ওনার মধ্যে ইউরেনাসের পাওয়ারটা অনেক বেশি, কিন্তু সাধারণ জ্যোতিষ কিন্তু এগুলি জানেই না। তো এগুলি জানতে গেলে আমাদের প্রতিনিয়ত রিসার্চ ওয়ার্কের মধ্যে থাকতে হবে। নিত্য নতুন সবগুলো যে বহির্বিশ্বে আমরা অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছি, সেগুলি আমাদের জানতে হবে। তো এগুলি জানতে গেলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আয়ত্তে আসতে হবে, এবং ওইভাবে যদি আমরা একটা পরিশীলিত জ্ঞান নেই তাহলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রকে আমরা আরো মানবর্ধন করতে পারবো। এবং এভাবেই জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার মধ্যে বেসিক কিছু ডিফারেন্সেস আছে। তো আমরা অত্যন্ত খুশি আপনাকে পেয়ে। আর কিছু কি থাকবে বার্তা নতুন বছরে দর্শক বন্ধুদের জন্য? সবটা বলেই দিলেন। নতুন বছরে যদি আমাকে বলতে হয় তাহলে একটা জিনিস যেটাকে নিয়ে বর্তমানে জ্যোতিষ জগতে একটা আলোড়ন চলছে, সেই ব্যাপারটা একটু তুলে ধরতে চাই। একদম একদম। 600 বছর আগে স্বামী অচ্যুতানন্দ একটা বই লিখে গেছেন, যেটা ভবিষ্যমালিকা নামে পরিচিত। এখন নেট দুনিয়া এটাকে নিয়ে এবং জ্যোতিষ জগতে এটা নিয়ে প্রচন্ড আলোড়ন চলছে। ওটাতে বলা হয়েছে
যে 2024 থেকে 32 পর্যন্ত আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ চলবে। মহাভারতে যে 18 দিন যুদ্ধ হয়েছিল এর মধ্যে একটা বেলা শেষ রয়ে গেছে, এবং ওই বেলাতেই কাটবে এই মানে 24 থেকে 32 পর্যন্ত। এর মধ্যে কল্কি অবতার নিজেকে রিভিল করবে, যেমন 2028-এ রিভিল করার কথা। এখন কল্কি অবতার জন্ম হয়ে গেছে, 2005-এ জন্ম হয়েছে, এবং 2024-এর 24শে জানুয়ারিতে কল্কি অবতার নাকি ওই বইটাতে লেখা আছে, ওদের ওই বইয়ের সংস্কৃতে লেখা বলা হয়েছে যে 24শে জানুয়ারি কল্কি অবতার কোনো ধরনের একটা যজ্ঞ অনুষ্ঠান করবে এবং নিজের পরিচয়টা গুপ্ত রাখবে, এবং সেই যজ্ঞ অনুষ্ঠানের পর থেকে উনি ওনার কর্মকাণ্ড শুরু করবেন। এবং কোথায় যজ্ঞ অনুষ্ঠান হবে এটা কিন্তু বলা হয়নি, কিন্তু আবার অন্যদিকে বলা হয়েছে যে উড়িষ্যার কোনো একটা গ্রামে কল্কি অবতারের জন্ম হয়েছে, এবং মানে লক্ষ্মীনারায়ণের পুনর্জন্ম হয়েছে, যেটা আমরা বিভিন্ন অবতার পুরুষের মধ্যে পাই। এবং আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন যেই মহাপুরুষরা আমরা পেয়েছিলাম, যোদ্ধাদের পেয়েছিলাম, এদের এক একজনের এক এক জায়গায় জন্ম হয়ে গেছে, কেউ ব্রিটেনে, কেউ আমেরিকা, কেউ জার্মানি, এমন ধরনের জায়গায় প্রত্যেকের জন্ম হয়ে গেছে। এবং 2024-এ 64 ধরনের মহামারী বা ধরা পড়বে, যেটাকে যেমন করোনার মতো আমরা রিসেন্টলি জানছি যে করোনার নতুন ভেরিয়েন্ট এসে গেছে, এবং 64 ধরনের ভেরিয়েন্ট আসবে। এবং সেখানে বলা হয়েছে যে জলোচ্ছ্বাস হবে, সুনামি হবে, ভূমিকম্প হবে, এবং ওখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে সূর্য অস্ত যাওয়ার পরে সূর্যোদয় হবে, রাত্রেবেলা পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। এটা তো ইম্পসিবল। তখন এটাকে এই শ্লোকের মধ্যেই ভেঙে বলা হয়েছে যে এমন তো মানে হয় না, এটা কি হবে, 13টা মুসলিম কান্ট্রি ইরাক এবং আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে ভারতবর্ষে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে, এবং সেই পারমাণবিক বোমাটা আসবে পশ্চিম দিক থেকে, আমাদের পশ্চিমীয় যে রাষ্ট্রগুলি আছে ওখান থেকে আসবে, এবং চীনের সঙ্গে এটা চীনের যোগসাজশ থাকবে। এবং এর কারণে আমরা 2024-এর পর থেকে কলকাতা শহরকে বিধ্বস্ত অবস্থায় দেখব। কলকাতা শহরে বিভিন্ন জায়গার মধ্যে আগুন জ্বলবে, এবং নিউ ইয়র্ক শহরও আগুন জ্বলবে, নিউ ইয়র্ক শহরও বিধ্বস্ত হবে, যেটা জাপানের নাগাসাকিতে হয়েছিল ওই ধরনের কোনো একটা ঘটনা পুনরাবৃত্তি হবে কলকাতা এবং নিউ ইয়র্কে। সবটাই তো ভয়ানক। এটার মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেটাকে বলে, সেটা 2024 থেকে 32 পর্যন্ত রান করবে। এর মধ্যে কল্কি অবতার কি করবে, কিছু কিছু পারমাণবিক বোমা যেটা এটাও বলা হয়েছে আমাদের ভারতবর্ষে ছুড়া হবে। হ্যাঁ, এর মধ্যে কল্কি অবতার নিজের শক্তির দ্বারা কিছু কিছু বোমা ডিফিউজ করে দেবে, এবং যে কারণে ভারতবর্ষের সবটা ক্ষতি হবে না। তো 3টা রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে, মাদ্রাজ, মুম্বাই, দিল্লি এবং ক্যালকাটা ধ্বংস হয়ে যাবে বলা হয়েছে ওই বইটাতে। এবং বলা হয়েছে যে মানে এই যে ধ্বংসকার্যটা এটা শুরু হবে উড়িষ্যা থেকে এটার প্রাদুর্ভাব হবে। আমাদের যে প্রধানমন্ত্রী আছেন শৌর্যবীর্যের অধিকারী, উনার বুদ্ধিও তখন কাজ করবে না, এবং আমাদের তখন মিলিটারি শাসন লাগাবে, ভারতবর্ষে মিলিটারি শাসন চলবে। এবং একটা সময় দেখা যাবে যে 64 কোটি লোক, এই যে মিলিয়ন বিলিয়ন লোক আছে এর মধ্যে মাত্র 64 কোটি লোক এই 2028-এর পরে পর্যন্ত বাঁচবে। এর মধ্যে 33 কোটি লোক থাকবে ভারতবর্ষে, যেহেতু ভারত ধর্মীয় ব্যাপারের সঙ্গে যুক্ত সেহেতু 33 কোটি লোক ভারতবর্ষের থাকবে, এবং বাকি রাষ্ট্রগুলির থাকবে 31 কোটি লোক। তো এইভাবে বিভিন্ন জিনিস ওখানে আরেকটা জিনিস বলা হয়েছে, এমন ধরনের একটা ডাক আসবে যেই ডাকটা শোনার পরে, ডাক মানে আওয়াজ, সাউন্ড আসবে, যে ডাকটা শোনার পরে মানুষ মারা যাবে। এটাকে বলা হবে ভৈরবী ডাক। কেউ যখনই ডাকটা, যেমন আমরা পাখির ডাক শুনি বা বিভিন্ন ডাক শুনি, এমনই একটা ডাক আসবে যেটা শোনার পরে মানুষ বাঁচতেই পারবে না। অ্যাসিড বৃষ্টি হবে,
এই এই প্রেডিকশন গুলো আগে করা ছিল, যে আমাদের ভূমিকম্প হয়েছে গুজরাটে বা মুম্বাই বম ব্লাস্ট, সব এই বইটাতে লেখা ছিল। এবং এসিড বৃষ্টি হয়ে গেছে, যেটা বলা হয়েছিল এটাও হয়ে গেছে। যেহেতু এই প্রেডিকশনগুলি, এই যে আমাদের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, এটাও ওই বইটাতে লেখা ছিল। আচ্ছা, ওই বইটাতেই লেখা আছে যে 2024-এ 24 থেকে 32 এর মধ্যে এইসব ঘটনাগুলি ঘটবে। 24-এ শুরুয়াত হবে, 32-এ গিয়ে শেষ হবে সবকিছু। এটা শুনে কিন্তু অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, আমারই তো ভয় লাগছে। না, মন খারাপ হওয়ার কারণ নেই। এখানে বলা আছে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে এবং ভারতবর্ষকে সবাই মাথায় তুলে রাখবে, এবং ভারতবর্ষর এই কল্কি অবতারের কারণে জিত ভারতবর্ষের হবে এবং ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী হবে পুরো বিশ্বের মধ্যে। এবং ধর্মীয় যারা আচার আচরণের সঙ্গে যুক্ত তারাই জিতবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, কিছু কিছু ধর্মীয় আমাদের রীতিনীতি আছে যেখানে আমরা পুজো পাঠ করার সময় মাছ মাংস সেবন করি। যারা এই ধরনের পূজা পাঠের সময় মাছ মাংস সেবন করে বা নিরামিষ আহার করে না, তাদের ক্ষেত্রে এই কৃষ্ণের নাকি বরদান দেওয়া ছিল চণ্ডীদের। হ্যাঁ, তার চণ্ডীর অবতাররা এই সময় কৃষ্ণের যে বরদান ছিল এটার সুফল পাবে, তাদের মৃত্যু হবে এবং তাদের মাংস ভক্ষণ করবে সেই চণ্ডিকারা। তো ওইভাবে এই বইটাতে অনেক কিছুই লেখা আছে। তবে রাশিয়া আমাদের সঙ্গে থাকবে এটাও বলা হয়েছে। আর উড়িষ্যার ভুবনেশ্বরে খণ্ডগিরি থেকে আমাদের এই যুদ্ধের শুরুয়াত হবে। এখানে বলা হয়েছে যারা নিরামিষ আহার করবে বা পূজা পাঠ করবে বা রোজ গীতা পাঠ করবে তাদের জীবন অনেক সুরক্ষিত। সেটাই। তো যাই হোক, ভালো খারাপ আমরা দুটো মানে শুনলাম। তো সেই ক্ষেত্রে কিছু করার নেই, যেটা যদি কিছু হওয়ার হয় তো সেটাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। তবু আমরা আশা করব ওই যে ভারতবর্ষ আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ আসনেই থাকবে চিরকাল। আপনারাও সবাই ভালো থাকুন, আমরা সেই প্রত্যাশাই করছি। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। আপনাকে আবার অনেক ধন্যবাদ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।